আজকের বিষয় হচ্ছে তামাদি আইন ১৯০৮, অর্থাৎ তামাদি আইনের যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে ওগুলো নিয়ে আলোচনা করা হবে। আসন্ন বার কাউন্সিল রিটেন পরীক্ষার জন্য, লিখিত পরীক্ষার জন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ভিডিওতে পাবেন তামাদি আইনের, তো এমনি 7টা সাবজেক্টেরই অলরেডি সাজেশন অনুসারে যে সমস্ত প্রশ্ন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে ওগুলোই এই ভিডিওতে পাবেন বা অন্যান্য ভিডিওতে পাবেন। আর আপনারা যদি পিডিএফ ফাইল পেতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে পিডিএফ ফাইলটি নিতে পারবেন। প্রশ্ন হচ্ছে, তামাদি আইন ১৯০৮-এর প্রকৃতি, পরিধি ও উদ্দেশ্য বর্ণনা করুন। তামাদি আইন ১৯০৮-এর প্রকৃতি। তামাদি শব্দটি আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হলো কোনো কিছু বিলুপ্তি হওয়া কিংবা বাধাপ্রাপ্ত হওয়া। মূলত ১৯০৮ সালের তামাদি আইন একটি পদ্ধতিগত আইন। এই আইন একটি নির্দিষ্ট মেয়াদের পরে কোনো আইনগত অধিকার বিলুপ্তি ঘটায়। কতদিনের মধ্যে কোনো মামলার আপিল, রিভিউ বা রিভিশনের জন্য আদালতে দরখাস্ত পেশ করতে হবে, কখন বিলম্ব মওকুফ করা যাবে ইত্যাদি বিষয় তামাদি আইনে নির্ধারণ করে দেওয়া হয়েছে। তামাদি আইন বা লিমিটেশন অ্যাক্ট হচ্ছে কোনো সম্পত্তির উপর থেকে মালিকানার দ্বন্দ্বকে শেষ করে পক্ষগণ তাহাদের মধ্যে পারস্পরিক বিরোধ অনেক বছর যাতে চলতে না পারে সেজন্য তামাদি আইনের সৃষ্টি। তামাদি আইন বা লিমিটেশন অ্যাক্ট সকল প্রকার প্রতারণামূলক কাজ বন্ধ করে দেয়। কোনো মামলার দরখাস্ত কতদিনের মধ্যে আদালতে দাখিল করতে হবে, কতদিনের মধ্যে আপিল করা যাবে, কোন সময় মামলা করতে দেরি হবার পরও আদালত মামলার দরখাস্ত গ্রহণ করতে পারবে, এসব বিষয় সহ ইত্যাদি তামাদি আইন লিমিটেশন অ্যাক্ট বা সুনির্দিষ্ট করে দেয়। তাই দাবি বা অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে তামাদি আইন খুবই গুরুত্বপূর্ণ। তামাদি আইন ১৯০৮-এর পরিধি। তামাদি আইনের পরিধি উপলব্ধি করার জন্য অত্র আইনটির শুরুতে যে প্রস্তাবনা দেওয়া হয়েছে তা বিশ্লেষণ করা জরুরি। তামাদি আইনের প্রস্তাবনা বিশ্লেষণ করলে জানা যায় যে অত্র আইনটির বিধানসমূহ মূলত দুটি পরিধিকে লক্ষ্য করে আলোচিত হয়েছে: দেওয়ানি মূল মামলা, আপিল এবং দরখাস্তর বিষয়ে তামাদি মেয়াদ নির্ধারণ করা ও তদুদ্দেশ্যে তামাদির মেয়াদ গণনার পদ্ধতি বর্ণনা করা। দেওয়ানি মূল মোকদ্দমা, আপিল ও দরখাস্তর বিষয়ে তামাদি মেয়াদ নির্ধারণ করার পূর্বে ২ ধারার কিছু সংজ্ঞা প্রদানের মাধ্যমে আইনটিকে ব্যবহৃত প্রবঞ্চগুলোকে সহজবোধ্য করা হয়েছে। ৩ ধারা তামাদি আইনের মেরুদণ্ড। অত্র ধারায় তামাদি আইনের মূল বক্তব্য ব্যক্ত করা হয়েছে। ৪ থেকে ২৫ ধারা ব্যতিক্রম সাপেক্ষে তামাদির মেয়াদ গণনার পদ্ধতি সম্পর্কে সুস্পষ্ট বিধানাবলী বিবৃত হয়েছে। ২৬ থেকে ২৮ ধারা স্থাবর সম্পত্তি ব্যবহারজনিত অধিকার ও বিরুদ্ধ দখল বিষয়ে আলোকপাত করা হয়েছে। ২৯ ধারায় অত্র আইনের প্রযোজ্যতার পরিধি উল্লেখ করা হয়েছে। অত্র ধারামতে বিশেষ আইনসমূহ যেখানে তামাদি বিষয়ে স্পষ্ট বিধান রয়েছে সেখানে তামাদি আইন ১৯০৮ এর বিধানসমূহ প্রযোজ্য হবে না। এছাড়াও সকলের সুবিধার্থে অত্র আইনের প্রথম তফসিলে দেওয়ানি মূল মামলা ও রিভিউ, দেওয়ানি ও ফৌজদারি আপিল এবং বিভিন্ন দরখাস্তর বিষয়ে তামাদির মেয়াদ নির্ধারণ করে দেওয়া হয়েছে। তামাদি আইনে রিভিশন দায়েরের আলাদাভাবে মেয়াদ না থাকলেও সাধারণ আপিল দায়েরের মেয়াদকেই রিভিশন দায়েরের মেয়াদ ধরে আদালতসমূহে প্র্যাকটিস চলমান আছে। তামাদি আইন ১৯০৮-এর উদ্দেশ্য: কোনো বিবাদ, দাবি নিষ্পত্তির উদ্দেশ্যে আদালতের দ্বারস্থ হবার সুযোগ চিরকাল বা অনির্দিষ্টকালের জন্য উন্মুক্ত না রেখে বরং ফলপ্রসূ নিশ্চয়তার স্বার্থে একটি নির্দিষ্ট সময়সীমা সংরক্ষণের জন্য বিহিত ব্যবস্থা গ্রহণ করা। যে কেউ তার আইনগত অধিকার প্রতিষ্ঠার জন্য আদালতের দ্বারস্থ যেন সময়মতো হয়, তাহলে আদালত তাহাকে সাহায্য করবে, কিন্তু তা যেন অনেক পুরনো সমস্যা নিয়ে এনে কেউ
বিরক্তিকর অবস্থার সৃষ্টি করতে না পারে সেজন্য তামাদি আইন সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এক কথায় অধিকার আদায়ের সময়সীমা নির্ধারণ করা। এর উদ্দেশ্যগুলো নিম্নরূপ: দেওয়ানি মোকদ্দমা, আপিল ও কতিপয় দরখাস্ত আদালতে দায়ের করার মেয়াদ সম্পর্কিত আইন একত্রীকরণ ও সংশোধন করা, দখলের দ্বারা ব্যবহার সত্ত্বের এবং অন্যান্য সম্পত্তির অধিকার অর্জনের নির্ধারিত সময়সীমা প্রণয়ন করা, তামাদি আইনের সময়সীমার দ্বারা সমাজের বিবাদ নিষ্পত্তির মাধ্যমে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, মামলার দীর্ঘসূত্রিতা জিইয়ে না রেখে জনসাধারণের ভোগান্তি লাঘব করা, মামলার জটিলতা অর্থাৎ বহুত্ব বা সময় এর সাশ্রয় করা, মামলার দীর্ঘসূত্রিতা বন্ধের জন্য অর্থের অপচয় রোধ করা, প্রতারণামূলক কার্যক্রমকে প্রতিরোধ করা, প্রতিষ্ঠিত অধিকার সংরক্ষণের জন্য সহায়তা করে অধিকার প্রতিষ্ঠা করা। সর্বোপরি তামাদি আইন দ্বারা সর্বপ্রকার দাবি ও সত্ত্বের দ্বন্দ্বকে অবিরাম গতিতে দীর্ঘায়িত করার সুযোগ না দিয়ে বরং চিরদিনের জন্য নিষ্পত্তি করতে সাহায্য করা। প্রশ্ন হচ্ছে, তামাদি আইন একটি স্বয়ংসম্পূর্ণ আইন ব্যাখ্যা করুন। তামাদি আইন একটি স্বয়ংসম্পূর্ণ আইন। 1908 সালের তামাদি আইনের সুস্পষ্ট বিধান হলো এই আইনের নির্ধারিত সময়সীমার মধ্যে কোনো মামলা, আপিল কিংবা দরখাস্ত আদালতে দাখিল না করলে পরবর্তীতে আদালত তা গ্রহণ করবে না। তামাদি আইনের 3 ধারা হতে 25 ধারা পর্যন্ত বর্ণিত বিধান মোতাবেক যে কোনো ধরনের মামলা, আপিল কিংবা দরখাস্ত দাখিলের মেয়াদ সম্পর্কে সাধারণ নিয়মাবলী ব্যতিক্রম সহ উল্লেখ করা হয়েছে। এই আইনের মধ্যে 4 ধারার তামাদি মেয়াদ বা বিলম্ব মওকুফের ব্যবস্থা করা হয়েছে। তামাদি আইনের 28 ধারায় জবরদখলের মাধ্যমে স্থাবর সম্পত্তির মালিকানা স্বত্ব বিলুপ্ত হয় এবং দখলকারীর স্বত্ব অর্জনের সময়সীমা বিষয়ে নির্ধারিত বিধানাবলী বর্ণিত হয়েছে। এছাড়া অত্র আইনের 26 ও 27 ধারায় ব্যবহার সিদ্ধ অধিকার অর্জনের সময়সীমা সম্পর্কে বিধান রয়েছে। তাই এই আইনের 5 ধারা অনুযায়ী বিলম্ব মওকুফের যে ব্যবস্থা হয়েছে, উক্ত বিধান ছাড়া আদালত ন্যায় বিচার এর স্বার্থে তামাদি আইন দ্বারা অনুমোদিত সময়সীমার ব্যাপারে কোনো অনুমান বা ক্ষমা প্রদর্শন করবেন না। সুতরাং যে দাবি তামাদি হয়ে যায়, সময়সীমা বাড়ানোর এখতিয়ার আদালতের নেই। এমনকি তামাদিকৃত দাবি বা অধিকারকে আদালত পুনরুজ্জীবিত করতে পারে না। তাই তামাদি আইন বলতে এমন এক স্বয়ংসম্পূর্ণ আইনকে বোঝায় যে আইন দ্বারা সর্বপ্রকার দাবি বা সত্ত্বের দ্বন্দ্বকে অবিরাম গতিতে দীর্ঘায়িত করার সুযোগ না দিয়ে বরং তা চিরদিনের জন্য নিষ্পত্তি করার সাহায্য করে থাকে। তাছাড়া এই আইন প্রতারণামূলক কার্যক্রম প্রতিরোধ করে। 1908 সালের তামাদি আইন 29টি ধারা এবং 1 নং তফসিলে 183টি অনুচ্ছেদ রয়েছে। অতএব এই আইনে সব ধরনের বিধিবদ্ধ নিয়মাবলী সন্নিবেশিত রয়েছে বিধায় একে স্বয়ংসম্পূর্ণ বিধিবদ্ধ আইন বলে গণ্য করা হয়। তাই উপরোক্ত আলোচনার আলোকে বলা যায় যে 1908 সালের তামাদি আইন একটি স্বয়ংসম্পূর্ণ আইন। প্রশ্ন হচ্ছে, 1908 সালের তামাদি আইন পাশের উদ্দেশ্য কী? অথবা দি লিমিটেশন অ্যাক্ট 1908 এর উদ্দেশ্য সমূহ লিখুন। অথবা দি লিমিটেশন অ্যাক্ট 1908 এর উদ্দেশ্য কী? কোনো বিবাদ দাবি নিষ্পত্তির উদ্দেশ্যে আদালতের দ্বারস্থ হওয়ার সুযোগ চিরকাল বা নির্দিষ্ট কালের জন্য উন্মুক্ত না রেখে বরং ফলপ্রসূ নিশ্চয়তার স্বার্থে একটি নির্দিষ্ট সময়সীমা সংরক্ষণের জন্য বিহিত ব্যবস্থা গ্রহণ করা। যে কেউ তার আইনগত অধিকার প্রতিষ্ঠার জন্য আদালতের দ্বারস্থ যেন সময়মতো হয়, তাহলে আদালত তাহাকে সাহায্য করবে, কিন্তু তা যেন অনেক পুরনো সমস্যা নিয়ে এনে কেউ বিরক্তিকর অবস্থার সৃষ্টি করতে না পারে, সেজন্য তামাদি আইন সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এক কথায় অধিকার আদায়ের সময়সীমা নির্ধারণ করা। এর উদ্দেশ্যগুলো নিম্নরূপ: দেওয়ানি মোকদ্দমা, আপিল ও কতিপয় দরখাস্ত আদালতে দায়ের করার মেয়াদ সম্পর্কিত আইন একত্রীকরণ ও সংশোধন করা, দখলের দ্বারা ব্যবহার সত্ত্বের এবং অন্যান্য সম্পত্তির অধিকার অর্জনের নির্ধারিত সময়সীমা প্রণয়ন করা,
তামাদি আইনের সময়সীমার দ্বারা সমাজের বিবাদ নিষ্পত্তির মাধ্যমে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, মামলার দীর্ঘসূত্রিতা জিয়ে না রেখে জনসাধারণের ভোগান্তি লাঘব করা, মামলার জটিলতা অর্থাৎ বহুত্ব বা সময় এর সাশ্রয় করা, মামলার দীর্ঘসূত্রিতা বন্ধের জন্য অর্থের অপচয় রোধ করা, প্রতারণামূলক কার্যক্রমকে প্রতিরোধ করা, প্রতিষ্ঠিত অধিকার সংরক্ষণের জন্য সহায়তা করে অধিকার প্রতিষ্ঠা করা, সর্বোপরি তামাদি আইন দ্বারা সর্বপ্রকার দাবি ও সত্যের দ্বন্দ্বকে অবিরাম গতিতে দীর্ঘায়িত করার সুযোগ না দিয়ে বরং চিরদিনের জন্য নিষ্পত্তি করতে সাহায্য করে। তামাদি আইনের আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে তামাদি আইনের ৩ ধারা অনুযায়ী মামলা দায়েরের কার্যক্রম ব্যাখ্যা করো। তামাদি আইন ১৯০৮-এর ৩ ধারায় বর্ণিত আছে যে তামাদি মেয়াদ শেষে মামলা ইত্যাদি খারিজ হইয়া যাইবে, উহাতে অপরপক্ষ আপত্তি তুলুক বা না তুলুক তাহা বিবেচ্য বিষয় নয়। প্রত্যেক মামলা নির্ধারিত সময়ের মধ্যে আদালতে দায়ের করা না হইলে উক্ত ধারার বিধান মতে আদালত উক্ত মামলা খারিজ করিতে বাধ্য ইত্যাদি বলিতে তামাদি আইনের আপিল এবং সকল প্রকার আবেদনকে বুঝাইবে, অর্থাৎ তামাদি মেয়াদান্তে দায়েরকৃত মামলা আপিল আবেদন আদালত খারিজ করিবেন। তামাদি আইনের ৩ ধারার বিষয়বস্তু হল ৩টি মামলা আপিল এবং আবেদন। সুতরাং তামাদির নির্ধারিত সময় অতিক্রম করে কোনো মামলা আপিল আবেদন দায়ের করিলে তাহা আদালতের নিকট খারিজযোগ্য। প্রশ্ন হচ্ছে ক এর একটি মামলা করার তামাদি মেয়াদ শেষ হয় ১৯/২/২০২২ তারিখ। উক্ত তারিখ শনিবার ছিল এবং পরের দিন ক হঠাৎ গুরুতর অসুস্থ হইয়া পড়ে বিধায় যথাসময়ে মামলা দায়ের করিতে পারে নাই। ২১ তারিখ সরকারি ছুটি ছিল। ক পরবর্তী মামলার দায়ের করিতে চায়। আপনি ক এর আইনজীবী হিসেবে ককে মামলা দায়েরের বিষয়ে আইনগত পরামর্শ দিন। ঘটনার বিবরণ, ক এর একটি মামলা করার তামাদি মেয়াদ শেষ হয় ১৯/২/২০২২ তারিখ। উক্ত তারিখ শনিবার ছিল এবং পরের দিন ক হঠাৎ গুরুতর অসুস্থ হইয়া পড়ে বিধায় মামলা দায়ের করিতে পারে নাই। ২১ তারিখ ছুটি ছিল সরকারি। ক পরবর্তীতে মামলা দায়ের করিতে চায়। আইনগত পরামর্শ, ক এর মামলাটি যেহেতু একটি দেওয়ানি মূল মামলা এবং এর তামাদি সময় শেষ হয় ১৯/২/২০২২ তারিখ, ওই দিন শনিবার অর্থাৎ সরকারি ছুটির দিন ছিল বিধায় তামাদি আইনের ৪ ধারা মোতাবেক তামাদি মেয়াদ গণনা বন্ধ থাকবে, দায়ের করিতে পারে নাই। কিন্তু যেহেতু ইহা একটি দেওয়ানি মূল মামলা তাই ক উক্ত ক্ষেত্রে অত্র আইনের ৫ ধারায় বিলম্ব মওকুফের সুবিধা পাবে না। আইনগত সিদ্ধান্ত, তামাদি আইনের ৩ ধারা মোতাবেক তামাদির মেয়াদ অন্তে দায়েরকৃত মামলা মোকদ্দমা ইত্যাদি আদালত খারিজ করিয়া দিবেন। সুতরাং ক এর মামলাটি তামাদির নির্দিষ্ট সময়ের মধ্যেই দায়ের করিতে হইবে। কিন্তু তামাদি মেয়াদের শেষ দিন সরকারি ছুটি অর্থাৎ শনিবার ছিল বিধায় ক কে রবিবার অর্থাৎ ২০/২/২০০০ তারিখই মামলাটি দায়ের করা উচিত ছিল। কিন্তু যেহেতু গুরুতর অসুস্থতার কারণে মামলাটি ক যথাসময়ে দায়ের করিতে পারে নাই, সুতরাং পরবর্তীতে ক মামলাটি তামাদি আইনের ৩ ধারা মোতাবেক দায়ের করিতে বারিত হবে বা দায়ের করিলেও আদালত তামাদি আইনের ৩ ধারা মোতাবেক ইহা খারিজ করিয়া দিবেন। কোনো মোকদ্দমা চূড়ান্ত নিষ্পত্তির জন্য ধার্য দিন বাদী হঠাৎ অসুস্থ হয়ে আদালতে উপস্থিত হতে না পারায় বিবাদীগণের উপস্থিতির বাদীর ওই অসুস্থজনিত কারণে মামলাটি খারিজ হয়ে যায়। মামলা খারিজের প্রায় ৩ মাস পরে বাদী আপনার নিকট এসে ওই একতরফা খারিজের আদেশ রদ ও রহিতকর্মে মোকদ্দমা পুনরুজ্জীবিত করার ব্যবস্থা নিতে বলে। তামাদি মওকুফের জন্য আদালতের সন্তুষ্টি করতে আপনি কোন বিষয়ের উপর গুরুত্ব আরোপ করবেন? তামাদি হওয়ার পর যেভাবে মোকদ্দমা দায়ের করতে হয়। আলোচ্য সমস্যা প্রতীয়মান যে মোকদ্দমা চূড়ান্ত নিষ্পত্তির জন্য ধার্য দিন বাদী হঠাৎ অসুস্থ হয়ে আদালতে উপস্থিত হতে না পারায় বিবাদীগণের উপস্থিতিতে বাদীর অসুস্থজনিত কারণে দেওয়ানি কার্যবিধির ৯ আদেশের ৮ বিধি মোতাবেক মামলাটি খারিজ হয়ে যায়। মামলা খারিজের প্রায় ৩ মাস পরে বাদী এসে ওই খারিজ আদেশ রদ ও রহিতকর্মে মোকদ্দমাটি পুনরুজ্জীবিত করার ব্যবস্থা নিতে বলে। উপরোক্ত অবস্থা বিবেচনাধীনে খারিজ আদেশ রদ করার এবং মোকদ্দমাটি পুনরুজ্জীবিত করার জন্য একই আদালতের দেওয়ানি কার্যবিধির ৯ আদেশের ৯ বিধি এবং ১৫১ ধারা মোকদ্দমা মোতাবেক আবেদনটি নিয়ে একটি
দেওয়ানি বিবিধ মোকদ্দমা বা সানি মোকদ্দমা দায়ের করতে হবে। সেক্ষেত্রে তামাদি আইন 1908-এর 163 অনুচ্ছেদ বিধান অনুসারে খারিজ আদেশের 30 দিনের মধ্যে আবেদন করতে হবে। কিন্তু প্রদত্ত সমস্যায় বাদী মোকদ্দমা খারিজের প্রায় 3 মাস পরে তা পুনর্জীবিত করতে এসেছে। কাজেই খারিজ আদেশ রদ করার জন্য বিবিধ মোকদ্দমার সাথে তামাদি আইনের 5 ধারার বিধান মতে বিলম্ব মওকুফের জন্য একখানা দরখাস্ত পেশ করতে হবে। কেরামত আলী বনাম রমিজ উদ্দিন আহমেদ 39 ডিএলআর সেকশন 336 মামলার সিদ্ধান্ত হয় যে দেওয়ানি কার্যবিধির 151 ধারার অন্তর্নিহিত ক্ষমতা বলে তামাদি আইন 1908-এর 5 ধারার বিলম্ব মওকুফের দরখাস্ত মঞ্জুর করতে পারে। আদালতের সন্তুষ্টির জন্য যে বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে, তামাদি মওকুফের জন্য আদালতকে সন্তুষ্ট করতে যে বিষয়ের উপর গুরুত্ব আরোপ করতে হবে সে সম্পর্কে তামাদি আইন 1908-এর 5 ধারায় বর্ণিত আছে। উক্ত ধারায় বলা হয়েছে যে কোনো আপিল, রিভিউ, রিভিশন, আপিলের অনুমতি দরখাস্ত, অন্যান্য দরখাস্ত নির্দিষ্ট তামাদি সময়সীমার পরও গ্রহণ করা যেতে পারে যদি আপিলকারী বা দরখাস্তকারী আদালতকে সন্তুষ্ট করতে পারে যে নির্দিষ্ট সময়ের মধ্যে আপিল বা দরখাস্ত না করার পিছনে যথেষ্ট কারণ ছিল। তামাদি আইনের 5 ধারা যথেষ্ট কারণ বলতে দারিদ্রতা, গুরুতর অসুস্থতা, হাজতবাস, আইনজীবীর ভুল, করণিক ভুল, সরল বিশ্বাসের ভুল, আদালতের সংঘাতপূর্ণ সিদ্ধান্ত, পর্দানশীল মহিলা রায়, ডিক্রি নকল তৈরিতে বিলম্ব ইত্যাদি এবং উক্ত কারণ সমূহের যে কোনো একটি বা একাধিক কারণের উপযুক্ত ব্যাখ্যা দিয়ে আদালতকে সন্তুষ্ট করতে পারলে আদালত তামাদি মওকুফ করতে পারেন। সুতরাং আলোচ্য সমস্যার ক্ষেত্রে যেহেতু বাদী গুরুতর অসুস্থতার কারণে আদালতে উপস্থিত হতে পারে নাই, সেহেতু তামাদি মওকুফের জন্য বাদীকেই প্রমাণ করতে হবে যে মামলার শুনানির দিন বাদীর অনুপস্থিতির পেছনে যুক্তিসঙ্গত যথেষ্ট কারণ ছিল এবং উক্ত যুক্তিসঙ্গত কারণেই বাদী আদালতের উপস্থিত হতে পারে নাই। প্রশ্ন হচ্ছে, যদি দরখাস্তকারী তার গাফিলতির জন্য মোকদ্দমার যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছিলেন বলে আদালতের নিকট প্রতীয়মান হয় তবে কি আদালতে তামাদি মওকুফ করতে পারে? অথবা মোকদ্দমা পরিচালনায় প্রার্থীর গুরুতর ত্রুটি ও অবহেলা প্রমাণিত হওয়া সত্ত্বেও কি আদালত মানবিক কারণ উল্লেখে তামাদি মার্জনা করতে পারে? গুরুতর ত্রুটি, অবহেলা ও ব্যর্থতার মোকদ্দমার পরিণতি যুক্তিসঙ্গত বা যথেষ্ট কারণে নির্ধারিত মেয়াদের মধ্যে আপিল বা দরখাস্ত দাখিলের অক্ষমতা ঘটিতে উক্ত মেয়াদের পরও তা দাখিল করা যায়। তবে উক্ত কারণ যে যুক্তিসঙ্গত বা যথেষ্ট উহা প্রমাণ করিতে হইবে। তামাদি মওকুফের বিধানসমূহ তামাদি আইনের 5 ধারায় বর্ণিত আছে। তামাদি আইন 1908-এর 5 ধারায় তামাদি মওকুফের ক্ষেত্রে আদালতকে স্বীয় বিবেচনা প্রয়োগের জন্য পর্যাপ্ত ক্ষমতা দেওয়া হয়েছে। সুতরাং আদালত ইচ্ছে করলে বা সন্তুষ্ট হলে তামাদি মওকুফ করতে পারেন। যে পক্ষ তামাদি আইনের 5 ধারার সুবিধা গ্রহণ করতে চায় সে পক্ষ আদালতকে অবশ্যই সন্তুষ্ট করবে যে মামলা পরিচালনায় তার কোনো অবহেলা ছিল না এবং অত্যন্ত সচেতনভাবে মামলা পরিচালনা করে আসছে। তবে এক্ষেত্রে দরখাস্তকারী যথাযথ পদক্ষেপ নিতে যে ব্যর্থতা তাহা ইচ্ছাকৃত বা অবহেলা প্রসূত নয়, ইহা আদালতের কাছে বিশ্বাসযোগ্য হতে হবে। যদি আদালতের নিকট প্রতীয়মান হয় যে দরখাস্তকারী গাফিলতির কারণে মামলার যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছিলেন তবে আদালত তামাদি মওকুফ করতে পারেন না, কারণ দরখাস্তকারীকে তামাদি আইনের 5 ধারার বিধান মোতাবেক বিলম্বের প্রত্যেকটি দিনের উপযুক্ত ব্যাখ্যা দিতে হবে। সুতরাং উপরোক্ত আলোচনার নিরিখে বলা যেতে পারে যে দরখাস্তকারী তার গাফিলতির জন্য মামলার যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছিলেন বলে আদালতের নিকট যদি প্রতীয়মান হয় তাহলে আদালত তামাদি মওকুফ করতে পারেন না বা মোকদ্দমা পরিচালনায় প্রার্থীর গুরুতর ত্রুটি ও অবহেলা প্রমাণিত হওয়া সত্ত্বেও আদালত মানবিক কারণ উল্লেখ করে তামাদি মার্জনা করতে পারেন না। 8 নম্বরে প্রশ্নতে বলা হয়েছে তামাদি মার্জনা, তামাদি বিলম্ব মওকুফ বলতে কী বোঝায়? কোন আইনের কোন ধারা বলে তামাদি মার্জনা দরখাস্ত করা যায়? তামাদি মার্জনা বা বিলম্ব মওকুফ সাধারণ অর্থে নির্ধারিত সময় অতিক্রান্ত হওয়াকে বলা হয় বিলম্ব, আর উপযুক্ত কারণে আদালত কর্তৃক উক্ত অতিক্রান্ত সময় মার্জনা করাকে বলা হয় বিলম্ব মওকুফ বা বিলম্ব মার্জনা। তামাদি আইন 1908-এর প্রথম তফসিলে নির্ধারিত সময়সীমার মধ্যে মূল দেওয়ানি মামলা বা যে কোনো আপিল বা দরখাস্ত দায়ের করতে হয়। উক্ত সময়সীমার পার হয়ে গেলে আদালত তা গ্রহণ করতে অস্বীকার করতে পারে।
তবে দেওয়ানি মূল মামলা ব্যতীত অন্যান্য যেমন আপিল দরখাস্তের ক্ষেত্রে আদালতকে পর্যাপ্ত কারণ দেখিয়ে আদালতের নিকট বিলম্ব মওকুফের দরখাস্ত করা যায় এবং আদালত সন্তুষ্ট হলে উক্ত দরখাস্ত গ্রহণ করতে পারে। তবে বলা হয় বিলম্ব মওকুফ তামাদি মার্জনা। তামাদি মার্জনার দরখাস্ত দায়ের তামাদি আইন 1908-এর 5 ধারা অনুসারে বিলম্ব মওকুফের জন্য আবেদন করা যায়। যদি কোনো ব্যক্তি তামাদি আইনের প্রথম তফসিলে নির্ধারিত সময়ের মধ্যে কোনো আপিল বা দরখাস্ত দায়ের করতে ব্যর্থ হয় তাহলে উক্ত ব্যক্তি বিলম্ব মওকুফের জন্য তামাদি আইনের 5 ধারা অনুসারে দরখাস্ত করবে। সুতরাং তামাদি আইন 1908-এর 5 ধারার বিধান অনুসারে কোনো দরখাস্তকারী যদি নির্দিষ্ট সময়সীমার মধ্যে আপিল রিভিশন আপিলের অনুমতি দরখাস্ত ও অন্যান্য যে কোনো দরখাস্ত দায়ের করতে না পারার যথেষ্ট উপযুক্ত কারণ ছিল মর্মে আদালতকে সন্তুষ্ট করতে পারেন, তখন আদালত বিলম্ব মওকুফ করে উক্ত দরখাস্ত গ্রহণ করতে পারে।